সময়টা 1984 সালে নিউ দিল্লির একটা দিন। হঠাৎ করে চারদিক খবর উঠে যায় তৎকালীন নিউ দিল্লির প্রধানমন্ত্রীকে তারই দুইজন দেহরক্ষী গুলি করে হত্যা করেছে। আর এই খবরে পুরো দিল্লিতে তখন এক হইচই পড়ে যায়। জানা যায় প্রধানমন্ত্রীর এই দুই হত্যাকারী নাকি শিখ সম্প্রদায়ের লোক ছিল। তো এরপর দিল্লির রাজনৈতিক দলগুলো সকল শিখ সম্প্রদায়ের লোকজনদেরকে যাকে যেখানে পাচ্ছে সেখানেই হত্যা করা হচ্ছে। পুরো দিল্লিতে মানুষদের মৃত্যুর আহাজারি শুরু হয়। রাস্তায় রাস্তায় গোলাবাজি, আগুন দিয়ে সমস্ত শিখ সম্প্রদায়ের লোকজনদের বাড়িঘর সাথে মানুষদেরও পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। এক কথায় পুরো শহরে একদল মানুষ অন্য দল মানুষকে মারার জন্য মরিয়া হয়ে আছে। আর এদের সাহায্য করছে তৎকালীন পুলিশ অফিসাররাই। ঊর্ধ্বতন কর্মকর্তারাই ওই সন্ত্রাসীদের সাথে জোটবদ্ধ হয়ে শিখ সম্প্রদায়ের লোকজনদের হত্যা করতে নেমে পড়ে। অন্যদিকে ওই শিখ সম্প্রদায়ের লোকজনদের চলছে বাঁচার জন্য এক মহালড়াই। শহরের সর্বোচ্চ ছড়িয়ে আছে রাজনৈতিক দলের লোকজন, তাদের সামনে পড়লেই মৃত্যু নিশ্চিত। তো এইভাবে আতঙ্কিত অবস্থার ভেতর দিয়ে ওই শিখ সম্প্রদায়ের কিছু লোকজনদের পালিয়ে বেঁচে ফিরতে হবে। এখন তারা মহাবিপদে, পদে পদে মৃত্যু, আর এর ভেতরই চলছে পালিয়ে বাঁচার মহাপরিকল্পনা। তো চলুন আজ নেটফ্লিক্সে রিলিজ হওয়া এমনই একটি আতঙ্কিত দেশের কিছু স্বার্থবাদী ভয়ঙ্কর রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখে আসি কিছু পশুসুলভ মানুষ নিজেদের স্বার্থের জন্য যারা দেশের সাধারণ মানুষের বুকে গুলি করতেও দ্বিতীয়বার ভাবে না। দেশের আইন শুধুমাত্র নির্দিষ্ট কিছু রাজনৈতিক দল আর প্রশাসনের জন্যই যেখানে সীমাবদ্ধ থাকে, সাধারণ মানুষদের জন্য নয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। কত তরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। 1984 সালে সাধারণ একটা দিন। সকাল থেকে সবকিছু স্বাভাবিক। সময় সকাল 9 ঘটিকা। সবাই যে যার কাজে বেরিয়ে পড়েছে। এর মাঝে একটা পরিবারকে দেখা যায়। এই পরিবারটি শিখ সম্প্রদায়ের। এই ছেলেটির নাম যোগী। সবাই কাজের জন্য বের হবে তাই খুব তাড়াহুড়ো চলছে। পরিবারের যোগীর বাবা মা ভাই বোন সবাই ছিল। যোগীর ভাই তাজিন্দর আর তাজিন্দরের স্ত্রী হীর, সাথে তাদের ছোট ছেলে। তো সকালের নাস্তা শেষ করে সবাই কাজের জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে নিউ দিল্লি সকাল 9:30 দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 3টি গুলির শব্দ শোনা যায়। জানা যায় প্রধানমন্ত্রীর দুই দেহরক্ষী তাকে গুলি করে হত্যা করেছে। সাথে এও জানা যায় এই দুই দেহরক্ষী ছিল শিখ সম্প্রদায়ের লোক। তো পুলিশ প্রশাসন সাথে রাজনৈতিক দলগুলো তখন রাস্তায় নেমে পড়ে। অন্যদিকে যোগী আর তার বাবাকে দেখা যায়। তারা কাজে যাওয়ার জন্য বাসে উঠে পড়ে। তো বাসে উঠলে বাকি যাত্রীরা সবাই তাদের দিকে তাকিয়েছিল। কেমন জানি রাগান্বিত চোখে সবাই যোগীদের দেখছিল। এরপর বাসের সবাই যোগীদের উপর আক্রমণ শুরু করে। সন্ত্রাসী বলে তাদের মারধর করতে শুরু করে। অন্যদিকে যোগীর ভাই তাজিন্দর, সে বাজারে এসে নিজের দোকান খোলে। হঠাৎই তখন কিছু সন্ত্রাসী লোকজন এসে তাজিন্দরের দোকান ভাঙচুর করতে শুরু করে। দোকান ভাঙচুর সাথে তাজিন্দরকে মারধর করে। এরপর তারা তাজিন্দরকে দোকানের ভেতর আটকে দেয়। বাহির থেকে পেট্রোল ছিটিয়ে দোকানে আগুন লাগিয়ে দেয়। তাজিন্দর দোকানের ভেতর পুড়ে মারা যায়। এরপর শুরু হয় পুরো দেশে এক নির্মম হত্যাযজ্ঞ। রাস্তায় সব গাড়িগুলো ভাঙচুর করে সাথে আগুন লাগিয়ে দেওয়া হয়। যাকে যেখানে পাচ্ছে সেখানেই হত্যা করা হচ্ছে। পুরো শহরে হঠাৎ করে রণক্ষেত্রে পরিণত হয়ে যায়। এই শিখ সম্প্রদায়ের লোকজনদের উপর শুরু হয় নির্মম হত্যাকাণ্ড। সব বাড়িঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর এই হত্যাযজ্ঞের ভেতরে রাস্তায় যোগী আর তার বাবা দৌড়চ্ছে। একটা জায়গা আসলে দেখে তাদের গোত্রের সকল লোকদের ধাওয়া করছে, মেরে ফেলা হচ্ছে। শরীরে আগুন দিয়ে মানুষদের রাস্তায় পুড়িয়ে মারা হচ্ছে। এইসব দেখে যোগীরা একদমই হতবাক। সন্ত্রাসী লোকজনরা তাদের ধাওয়া করে। যোগীরা তখন দৌড়ে পালায়। সন্ত্রাসী বাহিনী গুলি করলে যোগীর সাথে থাকা একজনের গায়ে গুলি লাগে। যোগী বাবাকে দ্রুত পালাতে বলে ওই লোকটিকে নিয়ে সেও পালায়। প্রথমে তো একটা গাড়িতে করে বাচ্চা সহ এক শিখ পরিবার যাচ্ছিল। ওই সন্ত্রাসী বাহিনী তখন ওই গাড়ি ভাঙচুর করে। বাচ্চা পরিবার সহ ওই গাড়িতে তারা আগুন লাগিয়ে দেয়। যোগী ওই লোকটিকে নিয়ে একটা ঘরের ভেতর ঢোকে, কিন্তু ওই লোকটি তখন মারা যায়। তবে তখনই বাইরে সন্ত্রাসী লোকজন এসে ঘরের ভেতরে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়। এটা দেখে যোগী দ্রুত সেখান থেকে দৌড়ে পালায়। এরপর সে দৌড়ে বাড়িতে চলে আসে। ঘরে ঢুকে দেখে সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। ছোট ছেলেটি যোগীকে বলে তার বাবা অর্থাৎ যোগীর ভাই তাজিন্দরকে দোকানের ভেতর আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে। তাজিন্দর স্ত্রী হীর স্বামীর শোকে পাগলপ্রায় অবস্থা। সবাই এই শোকে খুব কান্নাকাটি শুরু করে। অন্যদিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কাউন্সিলর তেজপাল সিং
তিনি দিল্লির একটা কারাগারে আসেন। এইখানে সমস্ত বিপজ্জনক কয়েদিদের ডেকে একটা মিটিংয়ে বসেন। ওই কয়েদিদের তখন তিনি বলেন সমস্ত শিখ সম্প্রদায়ের লোকদের মেরে ফেলতে হবে, এটা নাকি উপরস্থ নির্দেশ, আর প্রতি শিখ মারার জন্য তারা 1000 টাকা করে পাবে। তাদের বন্দুক, পেট্রোল, যা কিছু প্রয়োজন সবকিছুই তারা পাবে। এরপর তিনি ওই কয়েদিদের জেলের পেছনে একটা গুপ্ত দরজা থেকে বের করে দেন। অন্যদিকে এই পুলিশ অফিসারের নাম রাবিন্দর, তিনি একজন সাধারণ অফিসার। তো তিনি তখন তেজপালকে বলেন তিনি যে কয়েদিদের মুক্ত করে দিয়েছেন তারা অনেক বিপজ্জনক কয়েদি, কিন্তু তেজপাল জানান এটা উপরোক্ত নির্দেশ, আর তোমাকে যা বলা হয়েছে তাই করো। এরপর তিনি রাবিন্দরকে ওই শিখ সম্প্রদায়ের লোকদের একটা তালিকা দিয়ে বলেন এইখানে যাদের নাম দেয়া আছে তাদের আটক করতে হবে, এরপর তাদের গোপন কারাগারে এনে প্রত্যেককে মেরে ফেলতে হবে। আর এই দায়িত্ব তিনি রাবিন্দরকে দেন। রাবিন্দর তখন ওই তালিকাটি দেখে। ওই তালিকায় তখন সে যোগীর নামও দেখতে পায়। তো রাবিন্দর তখন গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে। এরপর সে যোগীর বাসায় চলে আসে, যোগীকে খোঁজে, কিন্তু এইখানে এসে কাউকে সে পায় না। অন্যদিকে যোগীদের দেখা যায় এইখানে যোগীরা সহ অনেক শিখ সম্প্রদায়ের লোকজন তাদের শিখ মন্দিরে এসে সবাই বসে আছে। তারা জানায় তাদের এখন বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হবে, কিন্তু সমস্যা হলো তাদের ভেতর বেশিরভাগ মানুষই মহিলা, বয়স্ক, সাথে বাচ্চা। এদের নিয়ে লড়াই করে এগোনো খুব মুশকিল। কিন্তু যোগী জানায় তাহলে কি আমাদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে? এখন আমাদের লড়াই নামতে হবে, আমাদের বাঁচতে হবে। যোগী বলে আমাদের সাথে প্রায় 100 জন পুরুষ আছে, তাই এখন আমরা সবাই বিভিন্ন ভাগে ভাগ হয়ে পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। তারা পরিকল্পনা করছিল, তো তখনই হঠাৎ দরজার সামনে কারো শব্দ শোনা যায়। যোগীরা সবাই তো খুব ভয় পেয়ে যায়। তখন যোগীকে কেউ ডাকছে দরজা খোলার জন্য। যোগী আস্তে আস্তে দরজার কাছে আসে। একটা ফাঁকা জায়গা থেকে দেখা যায় এইখানে অফিসার রাবিন্দর দাঁড়িয়ে আছে। রাবিন্দর যোগীকে দরজা খুলতে বলে। এই রাবিন্দর ছিল যোগীর খুব কাছের বন্ধু। তো এরপর যোগী আর রাবিন্দর একটা জায়গা দাঁড়িয়ে কথা বলে। রাবিন্দর তখন যোগীকে বলে তার পরিবারকে নিয়ে তার গাড়িতে বসতে। সে যোগীদের দিল্লির বর্ডার ক্রস করে পাঞ্জাবে পৌঁছে দেবে, আর পাঞ্জাবি এখন তাদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু যোগী বলে বাকিদের কি হবে তাহলে? রাবিন্দর তখন যোগীকে সেই শিখদের নামের লিস্ট দেখায় আর বলে এইখানে যাদের নাম আছে তাদের মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, এটা উপরস্থ আদেশ। কিন্তু যোগী বলে বাকিদের রেখে সে যেতে পারবে না, বাঁচতে হলে সবাই একসাথে বাঁচবো। রাবিন্দর তখন কিছুক্ষণ ভেবে যোগীকে বলে তাহলে চলো সবাইকে একসাথে নিয়ে যাই। এরপর দেখা যায় যোগী আর রাবিন্দর একটা জায়গায় চলে আসে। এইখানে এসে যোগী তার নিজের মাথার চুল কেটে ফেলে। এই শিখ সম্প্রদায়ের লোকদের প্রধান ঐতিহ্য হলো তাদের মাথার চুল। পুরুষরা নিজেদের মাথার চুল অনেক বড় রাখে আর মাথায় পাগড়ি পরে। যোগী তার মাথার চুল কেটে ফেলে। এখন তাকে দেখে কেউ বুঝতে পারবে না যে সে আসলে শিখ সম্প্রদায়ের লোক। তো এরপর রাবিন্দর যোগীকে নিয়ে বেরিয়ে পড়ে। চারিদিকে আগুন জ্বলছে, সবকিছু পুড়িয়ে ফেলা হচ্ছে। খানিকক্ষণ বাদে যোগীরা একটা বাসার সামনে চলে আসে। এই লোকটির নাম কলিম আনসারি, সেও যোগীদের খুব কাছের বন্ধু। এই কলিমের স্ত্রী শেহনাজ। তারা যোগীকে এই অবস্থা দেখে খুবই বেশি হতবাক হয়ে যায়, কারণ শিখদের বড় চুল আর পাগড়ি মূলত তাদের ধর্মের প্রধান দিক। যাই হোক, তো যোগীরা এইখানে এসেছে মূলত এই কলিমের বড় ট্রাক ছিল। এই ট্রাকে করেই সবাইকে নিয়ে যোগীরা পালাবে। এইখানে ট্রাক মেরামতের কাজ চলছে। ট্রাকটি দুইটা আলাদা আলাদা বগিতে ভাগ করা হয়। উপরের দিকে থাকবে কিছু অস্ত্রশস্ত্র আর লোকজন তার নিচে থাকবে। ট্রাকের পাশে ছোট একটা ফাঁকা জায়গা থাকবে, যদি ভেতর বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে যেন তারা যোগীদের সাথে যোগাযোগ করতে পারে। তো খানিকক্ষণ বাদে ট্রাক প্রস্তুত হয়ে যায়। এরপর তারা ট্রাক নিয়ে শিখ মন্দিরের সামনে চলে আসে। সবাই একসাথে যেতে পারবে না, প্রথমে বাচ্চারা সাথে কিছু বয়স্ক লোকদের ট্রাকে তোলা হয়, বাকি লোকগুলো এইখানেই থাকবে। এরপর যোগী ওঠে ট্রাক চালাতে। যোগী ট্রাক চালাবে, তার সামনে পুলিশের গাড়ি নিয়ে তাকেই প্রোটেক্ট করবে রাবিন্দর। যেহেতু সাথে পুলিশের গাড়ি থাকবে তাই তাদের ট্রাক কেউ থামাতে পারবে না। এরপর তারা রওনা দেয়। ট্রাকের ভেতর সবাই বেশ আতঙ্কিত অবস্থা, সবাই বসে আছে। খানিকক্ষণ বাদে তারা একটা জায়গায় এসে গাড়ি থামায়। এইখানে রাস্তায় কলিম তাদের জন্য অপেক্ষা করছে। দেখা যায় যোগী আর রাবিন্দর গাড়ি থেকে নামে। এরপর কলিম তাদের নিয়ে অন্য একটা ট্রাক থেকে কিছু লাঠি, পেট্রোল বোমা, সাথে কিছু বস্তা নিয়ে আসে। এই জিনিসগুলো ট্রাকের পেছনের কিছু খালি জায়গা রাখতে হবে, যাতে করে ভেতরে মানুষ আছে কিনা সেটা বোঝা যায় না। মালামাল ট্রাকে ভরা শেষ হলে যোগীরা আবার রওনা দেয়। শহরের অবস্থা ভালো না, সব জায়গায় আগুন, চারপাশে সন্ত্রাসী কর্মকাণ্ডের লোকজন, আর এর মাঝেই তাদের গাড়ি নিয়ে এগোতে হবে। তো যোগীরা গাড়ি নিয়ে এগোচ্ছে। এইভাবে গাড়ি চালানোর পরে যোগীরা একটা পেট্রোল পাম্পের কাছে চলে আসে। এইখান থেকে তাদের পেট্রোল নিতে হবে, কিন্তু এইখান থেকে জানা যায় পাম্পে কোনো প্রকার পেট্রোল নেই। শুধু এই পাম্পেই নয়, কোথাও কোনো পেট্রোল পাওয়া যাবে না, কারণ সব জ্বালানি নাকি গুদামে নেওয়া হয়েছে।
এটা শুনে তো তারা একদমই হতবাক। তো যোগী তখন রাবিন্দরকে বলে তারা গুদামে যাবে, কিন্তু রাবিন্দর জানায় তারা ওই গুদামে গেলে তাদের মেরে ফেলা হবে, কারণ ওটা তেজপালের গুদাম, আর সর্বপ্রকার জ্বালানি সহ সকল হাতিয়ার এই দাঙ্গার জন্য ওই গুদামে সরবরাহ করা হয়েছে, আর ওইখান থেকে সবখানে সাপ্লাই দেওয়া হয়। কিন্তু তাদের তো পেট্রোল দরকার, এখন ওই গুদামে যাওয়া ছাড়া অন্য কোনো উপায়ও নেই। তাই রাবিন্দর তখন সেই গুদামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। খানিকক্ষণ পরে তারা গাড়ি নিয়ে গুদামের ভেতর ঢুকে পড়ে। এইখানে চারপাশে সব সন্ত্রাসী লোকজন কাজ করছে। যোগীরা একটা জায়গায় এসে গাড়ি থামায়। যোগী আর রাবিন্দর গাড়ি থেকে নামে। তখন আবার ট্রাকের ভেতর থেকে একজন তার বাচ্চার জন্য কিছু দুধ এনে দিতে বলে। তো যোগীরা আস্তে আস্তে সামনে এগোয়। দেখা যায় এইখানে সকল অস্ত্র, গোলা বারুদ সহ বোমা সবকিছু এইখান থেকে সরবরাহ চলছে। পুরো একটি দেশ ধ্বংসের জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছুই এইখানে রয়েছে। যোগীরা কিছুটা সামনে এগোয়। এরপর ওই গুদামে কর্মরত লোকজন রাবিন্দরের নাম ঠিকানা, সাথে কোন থানা থেকে এসেছে সেটা জানতে চায়। সাথে জানতে চায় তার কতজন লোক আর কি পরিমাণে অস্ত্র তাদের প্রয়োজন। কিন্তু রাবিন্দর জানায় তার কোনো প্রকার অস্ত্রের প্রয়োজন নেই, তাদের শুধুমাত্র পেট্রোল দরকার। তো ওই লোকগুলো তাদের পেট্রোল দিবে, সাথে অতিরিক্ত পেট্রোলের ক্যানও দিতে রাজি হয়। তবে তখন যোগী ওই লোকদের কাছে কিছুটা দুধ চায়। সে জানায় রাতে জেগে থাকার জন্য তার এইটা প্রয়োজন। ওই লোকগুলো তাদের দুধ দিতেও রাজি হয়। তবে দেখা যায় ওই লোকটি কাউন্সিলর তেজপালের কাছে তখন ফোন দিয়ে রাবিন্দরের কথা বলে। তেজপাল তখন রাবিন্দরকে পেট্রোল দিতে বলেন, কারণ সে এখন ডিউটিতে আছেন। অন্যদিকে যোগী গাড়িতে পেট্রোল ভরছে। পেছন থেকে তখন তাকে একজন লোক ডেকে জিজ্ঞেস করে এই ট্রাক তার কিনা। যোগী বেশ ভয় পেয়ে যায়। তবে ওই লোকটি তখন তাকে একটি দুধের বোতল দেয়। যোগী তখন দ্রুত ট্রাকের কাছে এসে ওই সাইডের ফাঁকা জায়গা থেকে দুধের বোতলটি ভিতরে দেয়। এরপর সে পেট্রোলের ক্যানগুলো গাড়িতে তুলছিল। তবে তখনই সেখানে সেই লোকটি চলে আসে। সে এসে ওই দুধের বোতলটি চায়। তখন ট্রাকের ভেতরে থাকা লোকগুলো দ্রুত বোতল খালি করে ওই ফাঁকা জায়গা থেকে বোতলটি রাখে। ওই লোকটি তখন বোতলটি সেখানে দেখতে পায়। তবে তার কিছুটা সন্দেহ হয়। যোগীরা তখন দ্রুত গাড়িতে উঠে ওই গুদাম থেকে বের হচ্ছিল। অন্যদিকে তেজপালের কাছে একজন অফিসার অন্য একজন অফিসারকে নিয়ে আসেন। তিনি এসে জানান এই অফিসারের নাম লালি কাটিয়াল, আর তিনি আপনাকে শিখ সম্প্রদায়ের ব্যাপারে কিছু তথ্য দিতে চান। ওই লালি কাটিয়াল তখন তেজপালকে বলেন পুরো দিল্লি আগুনে পুড়ছে, তবে এইখানে 6 নম্বর একটা গলিতে অনেক শিখ সম্প্রদায়ের লোক থাকে, কিন্তু সেখানে কোনো প্রকার হামলা করা হয়নি। এটা শুনে তেজপাল অনেক অবাক হয়ে যান। অন্যদিকে যোগীরা গাড়ি নিয়ে এগুচ্ছে। তারা গুদাম থেকে এখনো বের হতে পারেনি। কিছুটা এগোতেই একজন এসে রাবিন্দরের গাড়ির সামনে দাঁড়ায়। রাবিন্দর গাড়ি থামায়। ভেতরে থাকা সবাই তো বেশ আতঙ্কিত অবস্থা। তখন ওই লোকটি রাবিন্দরকে জানায় তাকে ভেতরে ডাকা হয়েছে। এটা শুনে যোগীরা তো বেশ ভয় পেয়ে যায়। রাবিন্দর গাড়ি থেকে নেমে আবার ভেতরে গুদামের দিকে যায়। এইখানে আসলে জানা যায় তেজপাল ফোনে তার সাথে কথা বলতে চায়। তখন তেজপাল তাকে জানায় 6 নম্বর এলাকায় আগুনে পুড়িয়ে দিতে হবে, সেখানে প্রায় শতাধিক শিখ রয়েছে। এটা শুনে রাবিন্দর কেমন যেন একটু ঘাবড়ে যায়। এরপর সে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা গাড়ি নিয়ে অনেকটা দূরে আসার পরে একটা জায়গায় গাড়ি থেমে রাবিন্দর যোগীদের জানায় 6 নম্বর লেন পুড়িয়ে ফেলতে হবে, এটা তাকে আদেশ দেওয়া হয়েছে। আর তখন জানা যায় এই 6 নম্বর লেনই হলো যোগীদের এলাকা। তো এটা শুনে যোগী খুবই রাগান্বিত হয়ে যায়। রাবিন্দর বলে যদি সে এটা করতে অস্বীকার করত তাহলে তেজপাল সন্দেহ করত আমি তোমাদের সাহায্য করছি। এখন করার কিছু নেই, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিতেই হবে। তো তারা তখন ট্রাকটি এইখানেই রেখে যোগী আর রাবিন্দর আবার 6 নম্বর এলাকায় আসে। এরপর তারা যোগীদের বাড়িঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এটা দেখে যোগী খুবই কষ্ট পাচ্ছে, কারণ তার শৈশব কৈশোর সবকিছু এইখানেই কাটিয়েছিল। তার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু করার তো কিছুই নেই। সবকিছু পুড়িয়ে দিয়ে যোগীরা আবার ট্রাকের কাছে এসে আবার রওনা দেয়। এরপর যাত্রা শুরু করে। এইভাবে তারা গাড়ি নিয়ে অনেকটা দূরে আসার পর দেখে সামনে মহাবিপদ। এইখানে চেকপোস্ট বসানো হয়েছে, গাড়ি চেক করা হবে। হাত দিয়ে ইশারা দিয়ে গাড়ি থামাতে বলা হয়। রাবিন্দর গাড়ি থামিয়ে নিচে নামে। ওই লোকটি রাবিন্দরকে বলে আপনি গাড়ি নিয়ে যেতে পারেন, তবে ট্রাকটি চেক করতে হবে, এটা উপরে আদেশ দেওয়া হয়েছে। ওইখানে কর্মরত একজন জানান তাদের পুলিশি উপরস্থ কর্মকর্তারাই নাকি এই আদেশ দিয়েছেন, কোনো ট্রাক বা গাড়ি চেক ছাড়া যেতে পারবে না। এরপর ওই লোকটি ট্রাকের মালামাল আনলোড করার নির্দেশ দেন। সব মালামাল নিচে নামাতে বলেন। যোগীরা তো মারাত্মক ভয় পেয়ে যায়। একজন এসে ট্রাকের পেছনে ঢাকনাটা খুলে ফেলে। দেখা যায় এখানে বেশ কিছু অস্ত্রশস্ত্র, পেট্রোল বোমা, লাঠি এইসব, সাথে অন্য কিছু বস্তা। যোগী তখন ট্রাকের ঢাকনাটি বন্ধ করতে চায়, কিন্তু ওই লোকজনগুলো ট্রাকের ভেতরে চেক করতে চায়। এখন তো মহাবিপদ, কারণ এই মালামালের ভেতরই তো রয়েছে বেশ কিছু লোকজন। ট্রাক আনলোড করার জন্য বলা হয়। ট্রাকে থাকা মালামালগুলো নিচে নামানো হচ্ছে।
ভেতরে থাকা মানুষগুলো তো বেশ ভয় পেয়ে আছে। তারা এইবার কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। একজন লোক ট্রাকের উপরে উঠে মালামালগুলো নামাচ্ছে। এইভাবে মালামাল সরানোর পরে ভেতরে একটা গুপ্ত দরজা দেখতে পায়। ওই দরজার ভেতরে রয়েছে শিখ সম্প্রদায়ের মানুষজন। লোকটি তখন ওই দরজাটি খুলে ফেলে। দেখা যায় এখানে অনেক মানুষ, বাচ্চা, সাথে মহিলারা লুকিয়ে আছে। এটা দেখে তো ওই লোকজনগুলো ডাকাটাকে শুরু করে। রাবিন্দর তখন দ্রুত তার বন্দুক বের করে ওই লোকদের দিকে তাক করে। তবে ওই লোক দুটো সুযোগ বুঝে একজন রাবিন্দরকে আক্রমণ করে আর অন্যজন যোগীকে। এইভাবে তাদের ভেতর বেশ কিছুক্ষণ মারপিট চলে। এই মারপিটে যোগী আর রাবিন্দর ওই লোকজন দুটোকে কাবু করতে সক্ষম হয়। এরপর তারা দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তবে এই খবর তখন চলে যায় তেজপালের কাছে। তেজপাল তো এটা শুনে খুবই ঘাবড়ে যায়। অন্যদিকে যোগীরা সারা রাত গাড়ি চালিয়ে অবশেষে একটা পর্যায়ে পাঞ্জাবের বর্ডারের কাছে চলে আসে। এইখানে রাস্তায় পাহারারত রয়েছে পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের গার্ড। তারাও শিখ সম্প্রদায়ের। রাবিন্দর ওই গার্ডদের কাছে গিয়ে সবকিছু খুলে বলেন। এরপর যোগী লুকিয়ে রাখা সকল লোকদের বের করে আনে। এখন তারা সম্পূর্ণ বিপদমুক্ত। এই সমস্ত লোকদের নিয়ে যোগীরা পাঞ্জাবের গার্ডদের কাছে আসে। তবে এখন আবার যোগী আর রাবিন্দরকে ফিরে যেতে হবে, বাকি লোকদের নিয়ে আসতে হবে। পরের দিন রাবিন্দর তেজপালের কাছে আসে। সাথে অন্য অফিসার লালি কাটিয়ালও ছিল। তো তেজপাল জানতে চায় 6 নম্বর লেনের কি অবস্থা। রাবিন্দর জানায় 6 নম্বর লেনের বাড়িঘর পুড়িয়ে দিয়েছি। কিছু লোকদের তারা পুড়িয়ে মেরে ফেলেছে আর বাকি লোকগুলো পালিয়েছে। লালি কাটিয়াল তখন বলে 6 নম্বর লেন থেকে যে লাশগুলো পাওয়া গেছে সেগুলো 22 নম্বর লেনের মানুষ ছিল। আর এই 6 নম্বর লেনের নেতৃত্বে ছিল যোগী। এটাও তেজপাল জেনে গেছে। তো তেজপাল এখন রাবিন্দরকে বলে যোগীকে মেরে ফেলতে হবে। এরপর রাবিন্দর চলে যান। তবে তখন লালি এসে রাবিন্দরকে বলে যোগী তোমার বন্ধু হতে পারে, কিন্তু সে আমার শত্রু, আর আমি যোগীকে মারবই। এরপর রাবিন্দর চলে আসে শিখ মন্দিরের সামনে। এইখানে এসে রাবিন্দর যোগীকে জানায় বাকি লোকদের এইখান থেকে বের করতে হবে। তারা এই ট্রাক নিয়ে আর যেতে পারবে না। আর এখন রাবিন্দরের নিজের পরিবারের উপর হুমকি এসেছে। এইসব কথা শুনে যোগীর সাথে তার একটু কথা কাটাকাটি হয়। তো তারা এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। খানিকক্ষণ বাদে দেখা যায় রাবিন্দর তেজপালের কাছে আসে। সে এসে তেজপালকে সবকিছু বলে দেয়। সে বলে ওই শিখ সম্প্রদায়ের লোকজন মানে যোগীরা সবাইকে নিয়ে শিখ মন্দিরের ভিতরে আছে। রাবিন্দর এও জানায় আমার কাছে আমার পরিবারই সব, তাই আমি আমার পরিবারকে সুরক্ষিত রাখতে আপনার সাথে হাত মেলাতে রাজি আছি। তাই সে সব সত্য তেজপালকে জানিয়ে দেয়। সে তখন বলে আমি একা তাদের আক্রমণ করতে পারবো না, তারা সংখ্যায় অনেক, তাই আপনার সমস্ত লোকজনদের নিয়ে সেখানে যেতে হবে। তো তেজপাল তখন রাবিন্দরের কথা বিশ্বাস করে লালিকে সহ তার সকল লোকদের ওই মন্দিরে পাঠায়, সেখানে অবস্থানরত শিখদের হত্যা করতে। লালিরা মন্দিরের বাইরে এসে অনেকগুলো জুতো দেখতে পায়। তার মানে ওই লোকগুলো ভেতরেই আছে। তারা তখন দ্রুত মন্দিরের ভেতর ঢোকে, কিন্তু মন্দিরের ভেতরে ঢুকলে দেখা যায় এইখানে কেউই নেই। তবে লালি তখন বিষয়টা বুঝতে পারে। সে তখন রাবিন্দরকে বলে তোমার পরিকল্পনাটা খুব সুন্দর, আমাদের সকল লোকদের এইদিকে ব্যস্ত রেখে শিখদের পালাতে সাহায্য করেছ। এরপর লালিরা সেখান থেকে বের হয়ে যায়। তবে যাওয়ার সময় লালি ওই ট্র্যাকের কথা জিজ্ঞেস করে। একজন বলে এটা কলিম আনসারির ট্রাক। এই কলিম আনসারিকেও লালি আগে থেকে চিনত। অন্যদিকে দেখা যায় যোগীদের, তারা আগে তাদের সমস্ত লোকদের মন্দির থেকে সরিয়ে একটা জায়গা নিয়ে এসেছিল। মানে এটা ছিল রাবিন্দরদের একটা পরিকল্পনা। যোগী তখন কলিমকে জানায় তারা কিছুই খায়নি। তবে কলিম বলে তার স্ত্রী শেহনাজ খাবারের ব্যবস্থা করেছে। তাই যোগী আর কলিম তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে খানিকক্ষণ বাদে কলিমের বাড়িতে লালি কাটিয়াল এসে হাজির। শেহনাজ দরজা খোলে। লালিকে দেখেই শেহনাজ চিন্তায় পড়ে যায়। তারা পূর্ব পরিচিত ছিল। লালি ঘরের ভিতর ঢুকে কাউকে খুঁজছিল। সে তখন কলিমের কথা জিজ্ঞেস করে। তবে শেহনাজ জানায় সে সকালে বাইরে গেছে, এখনো আসেনি। লালি বলে আমরা তার একটি ট্রাক খুঁজে পেয়েছি, আর ওই ট্রাকে কিছু অবৈধ কাজকর্ম করা হয়েছিল। তবে লালি তখন শেহনাজকে পানি দিতে বলে। শেহনাজ পানি নিতে রান্নাঘরে আসে, আর এই রান্নাঘরের দরজার পাশে লুকিয়েছিল কলিম আর যোগী। লালি রান্নাঘরে ঢুকতেই যাবে, তবে তখনই শেহনাজ পানি নিয়ে লালির সামনে আসে। লালি পানি পান করে বলে কলিম যেন তার সাথে দেখা করে। এরপর সে চলে যায়। তবে লালি বাইরে এসে তার সহকারীকে বলে আমি জানি তারা কোথায় সবাইকে লুকিয়ে রেখেছে, আমাদের সমস্ত লোকদের ডাকো। এরপর তারা গাড়িতে ওঠে। লালিরা তাদের সকল লোকদের নিয়ে যোগীদের ধরতে যাচ্ছে। অন্যদিকে যোগী আর কলিমও দ্রুত বেরিয়ে পড়ে। খানিকক্ষণ বাদে লালিরা সকল লোকদের নিয়ে একটা জায়গায় আসে। সবাই অস্ত্রশস্ত্র নিয়ে ভেতর দিকে যাচ্ছে। এইদিকে যোগীরাও দ্রুত সেইখানে চলে এসে তাদের সকল লোকদের এইখান থেকে দ্রুত পালাতে বলে। যোগীরা সবাই পালাচ্ছে, আর দূর থেকে লালিরা এটা দেখতে পায়।
এরপর লালীরা যোগীদের পিছু ধাওয়া করে। একটা পর্যায়ে সবাই রাস্তায় নেমে পড়ে। যোগীরা সবাই রাস্তায় দৌড়চ্ছে, আর তাদের পেছনে লালীরা সন্ত্রাসী বাহিনী নিয়ে ধাওয়া করছে। কিছু ফায়ারিংও করে। এইভাবে কিছুক্ষণ লালীরা যোগীদের ধাওয়া করে। তবে একটা পর্যায়ে এসে রাস্তার উপরে ইলেকট্রিক ট্রান্সমিটার ছুটে নিচে পড়ে যায়, যার জন্য লালীরা সামনে যেতে পারে না। যোগীরা খানিকক্ষণ দৌড়ে একটা বাড়ির ভেতরে এসে লুকিয়ে পড়ে। তখন দেখা যায় তাদের সাথে একজনের গায়ে লালির ছোড়া গুলি লেগেছে। খানিকক্ষণ বাদে দেখা যায় লালীরা তাদের সমস্ত লোক সাথে প্রশিক্ষিত কুকুর নিয়ে ওই এলাকায় যোগীদের খুঁজতে নেমে পড়ে। সন্ত্রাসী বাহিনী যোগীদের মরিয়া হয়ে খুঁজতে থাকে। লালী চুপচাপ একটা ঘরে ঢোকে, আর ওই ঘরে ঢুকে এসে যোগীদের দেখতে পায়। এরপর সে যোগীদের দিকে বন্দুক তাক করে। তবে রাবিন্দরও লালীর দিকে বন্দুক তাক করে। তখন যোগী এসে লালীর বন্দুক নিয়ে তার কপালে ধরে গুলি করতে বলে। যোগী বলে, তোমার প্রতিশোধ নাও। তখন সিন চলে আসে 3 বছর আগে। এই মেয়েটির নাম কাম্য। যোগী আর কাম্য একে অপরকে খুবই পছন্দ করত। তবে এইখানে সমস্যা হলো, এই কাম্য ছিল লালী কাটিয়েলের বোন। লালী আর যোগী খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। আর একটা সময় লালী তার বোনের এই সম্পর্কের কথা জানতে পারে। তখন সে তাদের এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না, কারণ যোগী ছিল শিখ সম্প্রদায়ের। তাই তার বোনকে সে জোর করে অন্য কোথাও বিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু কাম্য সেটা মেনে নিতে পারে না। তখন সে আত্মহত্যার পথ বেছে নেয়, আর লালী তার বোনের মৃত্যুর জন্য যোগীকে দায়ী করে। আর এইভাবেই তাদের বন্ধুত্বের ভেতর ফাটল ধরতে শুরু হয়। ঘটনা বাস্তবে ফিরে আসে। লালী জানায় তার বোনকে হারানোর পর সে ঠিকমতো ঘুমাতে পারে না। যোগী জানায়, তোমার অহংকারের জন্যই কাম্যর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর জন্য কেবল তুমিই দায়ী। যোগী তখন বলে, তুমি আমাকে মেরে তোমার প্রতিশোধ নাও, কিন্তু এই লোকগুলো নির্দোষ, তুমি এদেরকে বাঁচাও। দেখা যায় লালী খানিকক্ষণ যোগীর দিকে তাকিয়ে থাকে। এরপর সে সেখান থেকে বাইরে চলে আসে। লালী খুব কান্না করছিল, তবে সে তার ভুল বুঝতে পেরেছে। যাই হোক, অন্যদিকে কলিম যোগীদের বলে তাদের এখন এইখান থেকে বের হতে হবে, কিন্তু তারা এখন কোথায় যাবে? যোগী তখন বলে, শহরে একটা জায়গা আছে যেখানে আমরা লুকিয়ে থাকতে পারি। কলিম জানায়, সেটা কোথায়? যোগী বলে, ত্রিলোকপুর থানার জেল। তখন সেখানে রাবিন্দর এসে জানায়, যোগী ঠিকই বলেছে, কারাগারগুলো এখন একদমই ফাঁকা, আর তারা পুরো শহরে আমাদের খুঁজে বেরোবে, কিন্তু কারাগারে তারা খুঁজবে না। তখন কলিম জানায়, এত লোক নিয়ে সবার চোখের আড়ালে কিভাবে কারাগারে ঢোকা যাবে? এটা সম্ভব না। তখন রাবিন্দর বলে, তার একটা পরিকল্পনা আছে। এরপর দেখা যায় শুরুতে যে কয়েদিগুলো জেল দিয়ে জঙ্গল পথে পালিয়েছিল, রাবিন্দর সেই গোপন পথ দিয়ে যোগীদের সবাইকে কারাগারের ভেতর পাঠিয়ে দেয়। যোগীরা সবাই সেই সুড়ঙ্গ দিয়ে আস্তে আস্তে করে ভেতরে যায়। এরপর একটা জায়গায় এসে সবাই দাঁড়িয়ে পড়ে। একটু পরে জেলের ভিতর থেকে রাবিন্দর এসে একটা দরজা খুলে সবাইকে ভেতরে নিয়ে নেয়। সবাই এখন জেলের গোপন কক্ষে রয়েছে। তো যোগী তখন কলিমকে বলে, এখন তার বাইরে যেতে হবে। তাদের ভেতরে একজনের গায়ে গুলি লেগেছে, তাকে নিয়ে আসা হয়নি। তো যোগী আর রাবিন্দর এখন তাকে আনতে যাবে, আর এইখানে সবাইকে কলিম যেন দেখে রাখে। এরপর যোগী আর রাবিন্দর সেইখানে আসে, কিন্তু তখন সেখানে গুলিবিদ্ধ সে লোকটিকে তারা দেখতে পায় না। তারা তাকে খুঁজছিল। একটু পরে লোকটিকে দেখা যায় তাকে হাত পা মুখ বেঁধে পাশেই একটা জায়গায় বসিয়ে রাখা হয়েছে। যোগীরা তাকে খুঁজে চলেছে। তবে একটা পর্যায়ে যোগীরা ওই লোকটিকে দেখতে পায়, কিন্তু তার মুখ বাঁধা থাকায় কিছুটা বলতে চাচ্ছিল। আর তখনই যোগীদের পেছন থেকে তাদের মাথায় আঘাত করা হয়। এইদিকে কলিমরা জেলের ভিতরে সবাই যোগীদের জন্য অপেক্ষা করছিল। তখন তারা শুনতে পায় বাইরে একটা গাড়ি এসে থামে। কলিমরা ওইখানে একটা ফাঁকা জায়গা থেকে বাইরে দেখছিল। তো তখন তারা দেখে ওই গাড়ি থেকে রাবিন্দর, যোগী আর ওই লোকটিকে আহত অবস্থায় নিচে ফেলা হয়। এটা দেখে কলিমরা তো বেশ ভয় পেয়ে যায়। বাইরে তখন তেজপাল আসে। তেজপাল তখন যোগীর কাছে এসে তাকে জিজ্ঞেস করে, তোমার সাথে থাকা বাকি লোকগুলো কোথায়? কিন্তু যোগী তেজপালের উপর রেগে যায়। তেজপাল তখন বলে, আমি যদি 6 নম্বর লেনের ওই শিখদের মেরে ফেলতে পারি, তাহলে এইবার আমি এমপি হয়ে যাব, আর এই সুযোগ আমি হাতছাড়া করতে পারি না। এরপর শুরু হয় তাদের উপর ব্যাপক মারপিট। এক পর্যায়ে তেজপাল রাবিন্দরের কাছে এসে বলে, তোমার তো বন্ধু তাই না? যদি তুমি এখন ওই লোকদের কথা না বলো, তাহলে আমি যোগীকে মেরে ফেলবো। এটা বলে সে যোগীর দিকে বন্দুক তাক করে, কিন্তু যোগী রাবিন্দরকে কিছু বলতে নিষেধ করে। আর তখন তেজপাল ওই গুলিবিদ্ধ লোকটিকে মেরে ফেলে। এটা দেখে যোগী প্রচন্ড রাগ নিয়ে তেজপালের উপর আক্রমণ করে। তেজপালকে অনেক মারধর শুরু করে। এটা দেখে ওইখানে থাকা লোকজন যোগীকে ধরে ফেলে, আর তেজপাল তখন তীব্র রাগে যোগীর বুকে গুলি করে দেয়। এটা তখন কারাগারে লুকিয়ে থাকা হীররা দেখতে পায়। তো হীর তখন জোরে চিৎকার করে, আর এই চিৎকার তেজপালরা শুনতে পায়। তেজপাল তখন ওই ফাঁকা দিয়ে ভেতর থাকা লোকদের দেখতে পায়, আর তখন তেজপাল ওই লোকদের হত্যার আদেশ দেয়।
এরপর ওই সন্ত্রাসী লোকজন পেট্রোল নিয়ে কারাগারের ভেতরে যায়, সবাইকে লকআপের ভেতর ঢুকিয়ে বন্দি করে দেয়। এরপর পেট্রোল দিয়ে লকআপের ভেতর পেট্রোল বোমা ছোড়া হয়। চারিদিকে আগুন জ্বলছে, ওই লোকগুলো আগুনে পড়ে মারা যাবে। তবে তখনই দেখা যায় ওই আগুন কেউ নিভিয়ে দেয়। আর দেখা যায় ভারতীয় সেনাবাহিনী সেখানে ইতিমধ্যে চলে এসেছে। তারা এসে ওই সব সন্ত্রাসী লোকদের আটক করে, আগুন নিভিয়ে সবকিছু কন্ট্রোলে নিয়ে আসে। বন্দি সব শিখদের সেখান থেকে বের করে নিয়ে আসে। তারা বেঁচে গেছে, সেনাবাহিনী সবকিছু কন্ট্রোলে নিয়ে এসেছে। আর এই সবকিছু করছে লালি কাটিয়াল, সেই সেনাবাহিনীদের এইখানে নিয়ে এসেছে। সবাই বের হয়ে যোগীর কাছে আসে, কিন্তু ততক্ষণে যোগী মারা যায়। আর মুভিটি এইভাবেই শেষ হয়। তারপর কেমন আছেন সবাই, আর মুভিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। তারাটি ফিরে আয় সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে।